আমি যদি একটু দেরি করে উঠি ঘুমের থেকে উনি আমাকে পাড়া দিয়ে তারপর উঠায়। বলেন আপনার নামটা একটু বলেন প্রথমে। আমার নাম মুন্নি আক্তার আকলিমা। তারপর উনি না আমার মারধর করা শুরু করে। আপনার বাবার নাম কি? বাবার নাম হচ্ছে জামাল হোসেন। মায়ের নাম? মায়ের নাম আক্তার বেগম। আমি বিয়ের আগে সবকিছু বলছেন? আপনার জীবনটা কেমন ছিল, কিভাবে কি হয়েছে, কোথা থেকে কোথায় গেছেন, আপনার স্বামীকে সবকিছু বলেছেন? আপনার স্বামী জেনে শুনে বিয়ে করেছে? হ্যাঁ। কতটা বছর চলে গেল না? লক্ষ্মীপুর নোয়াখালী না? জি। চট্টগ্রামের হাটহাজারী এরিয়া থেকে হারাইছে। আমার বাবা ইটার ভাটায় কাজ করতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। এই অনুষ্ঠানে এসে পরিবার খোঁজার যে পদ্ধতি সেটা নিশ্চয়ই আপনারা জানেন। আপনারা আমাদেরকে চাইলে ফোন করতে পারেন এবং ইমেইলও করতে পারেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। এছাড়া আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে sharemystory24@gmail.com। বলেন আপনার নামটা একটু বলেন প্রথমে। আমার নাম মুন্নি আক্তার আকলিমা। এটা কি বাবা মায়ের দেয়া নাম? জি। বলেন কি হয়েছে? আমি ছোটকালে হাটহাজারী থেকে হারাইছি। আচ্ছা, হারানোর আগে তো নিশ্চয়ই গল্প আছে, একেবারে প্রথম থেকে বলেন তো। কেমন ছিলেন পরিবারে, কিভাবে ছিলেন একটু বিস্তারিত বলেন। পরিবারে আমি খুব আদরের মেয়ে, বাবার একমাত্র মেয়ে। আচ্ছা। আমার ছোট একটা ভাই ছিল, জি, অসুস্থ হয়ে উনি মারা গেছে। এটা মনে আছে আপনার? হ্যাঁ। আচ্ছা। মনে করেন মাঝখান দিয়ে আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে, বুঝছেন। তারপরে আম্মু আবার ওনার এক বন্ধুর বাসায় গেছে, বাবার উনি জি গেছে। পরে তারপরে বলছে যে আমাকে আবার এসে বলছে যেমন এমন যে আমার বাবার মহাজনের বাসায় লোক লাগবে, মানে মালিকের বাসায় লোক লাগবে। আচ্ছা। তা আমি নিজে বলছি যে আম্মু তা আমি যাব। তা আম্মু আবার বলছে যে না মা তো যেতে হবে না। তা আমি নিজের ইচ্ছায় গেছি, বুঝছেন। আমার আম্মু যেতে দেয় নাই আমাকে। কিভাবে গেলেন? মার পিছু পিছু নাকি একা? না না, মানে একজন লোক নিয়ে গেছে আমাকে। আচ্ছা। মালিকের বাসায় নিয়ে গেছে। আচ্ছা। তো ওখান থেকে আমাকে আবার ওনার মেয়ের বাসায় দিছে, বুঝছেন। ওখান থেকে দিছে ওনার মেয়ে, মানে ওখানে কাজে দিয়েছে আপনাকে? হ্যাঁ হ্যাঁ, একটা বাসা বাড়ির কাজে। একটা মাত্র মেয়েকে কাজে দিল? দিতে চাই না, আমি গেছি কেন বাবার শরীর ভালো না, আম্মু অনেক কষ্ট করছে। আবার আগে তো মনে ওই মহাজনের বাসা কোথায় ছিল যার বাসায় কাজে দিয়েছে? ওনার বাসা কোথায় সেটা বলতে পারি না আমি। কিভাবে নিয়ে গেছে আপনাকে? আমাকে নিয়ে গেছে এই করে, আর বাইক আছে না, বাইকে করে নিয়ে গেছে। আচ্ছা, তারপর একটা লোক নিয়ে গেছে। জি। তা মহাজনের বাসায় নিয়ে গেছে, ওনার আবার তারপরের দিন ওনার মেয়ের বাসায় নিয়ে গেছে। আচ্ছা। তো ওখানে নিয়ে গেছে, তারপর ওখান থেকে ছিলাম, বেশ কয়েকদিনই ছিলাম। তারপর মনে করেন না, হঠাৎ উনি, আমি যদি একটু দেরি করে উঠি ঘুমের থেকে উনি আমাকে পাড়া দিয়ে তারপর উঠায়। মানে আমার পর একটা কেমন মানে নির্যাতন এটা শুরু হইলো। তারপরে আম্মুকে ফোন করে অনেক কান্নাকাটি করে বলছে যে আম্মু আমাকে নিয়ে যাও। তা আমার আম্মু আবার বলছে যে মা সামনে তো কোরবানি, তো পরে আমি তোকে নিয়ে যাব, কোরবানিদের পরে আমি তোকে নিয়ে যাব। তারপরে এখন আমি তো আমার মনে করেন আমার এগুলো ভালো লাগে না। তারপরে আমি আবার কি করছি, মানে তো আমি তো আর জানি না যে কোথায় থাকে আম্মু আব্বু। তো আমি নিজে বললাম যে যদি রিক্সাওয়ালাকে আমি বলি যে আমাকে এই জায়গায় দিয়ে আসেন, দিয়ে আসবো। তারপরে আমি পড়ছি একটা বাজে লোকের হাতে, বুঝছেন। বাজে লোকের হাতে পড়ছি। কিভাবে বললেন, কি হয়েছে, কেমনে বুঝলেন বাজে লোক? কিভাবে বুঝলাম, উনি আমাকে প্রথমে ডাকছে, ডাকলো কেন? মাজারের সামনেই উনি আমাকে ডাকছে পরে তারপরে মনে করেন আমি ফিরে তাকাই নাই। আপনি কি বাসা থেকে বের হয়ে গেছেন? হ্যাঁ, বাসা থেকে বের হয়ে গেছি। বের হয়ে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি নিজে বলতে পারি না, কিন্তু আমি এতটুকু জানি আমি আমার আম্মুর কাছে যাব। ওকে, তারপরে না ওই লোকটা আমাকে ডাক দিছে, পিছন থেকে 2-3 বার ডাক দিছে, আমি যাইনি। তারপরে হঠাৎ করে আমার হাত ধরছে, বুঝছেন, হাত ধরছে। এখন আমি বলি আঙ্কেল আপনি আমার হাত ধরছেন কেন, আমার হাত ছাড়েন। বলতেছে তুমি কোথায় যাইতেছো? আমি বললাম যে আমি আমার আম্মুর কাছে যাইতেছি। কোথায়, চলো তোমার দিয়ে আসি, বুঝছেন। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপর উনি আবার এরকম করতে করতে তারপর আমাকে নিয়ে যায় নোয়াখালী লক্ষ্মীপুর। ও, উনি নিয়ে গেছে আপনাকে? হ্যাঁ। বলে যান আপনি আপনার মতো বলেন। তারপর আপনাকে নিয়ে গেছে? হ্যাঁ। তারপরে না উনি নিয়ে গেছে আমাকে নোয়াখালী নিয়ে গেছে। তো ওনাদের আবার আছে। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স হচ্ছে আপনার 10 কি 11। 10 বা 11, জি। মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা হতে পারে, জি, বুঝছেন। তারপরে না উনি আমাকে নিয়ে গেছে, ওনাদের আবার এতিমখানা আছে, মসজিদ আছে। তো ওই মহিলার কাছে ছিলাম
বেশ কয়েকদিন ভালো ছিলাম ওনার কাছে। তারপর উনি না আমার মারধর করা শুরু করে, হ্যাঁ। এই লোকই যে লোক আপনাকে নিয়ে তিনি মারধর করতো আপনাকে, উনি তো দিয়ে দিলে এতিমখানাতে। এতিমখানা তো রাখতে মানে ওখানে মেয়ে মানুষ রাখে না, ওখানে ছেলে, বুঝছেন, ওখানে ছেলে। তা ওখানে আপনি থাকতেন কোথায়? ওই লোকের কাছে থাকতেন? না আমাকে ওই মানে যে এতিমখানার মালিক না ওনার কাছে। এই লোকটা নিয়ে গিয়ে আপনাকে এতিমখানার মালিকের কাছে দিয়েছে? হ্যাঁ। ওখানে আপনার কাজ কি ছিল? এতিমখানায় পড়া নাকি ওনার বাসায় কাজ করা? ওনার বাসায় কাজ করা। আচ্ছা, বুঝছেন, ওনার বাসায় কাজ করতাম। যদি একটু কিছু হতো তো উনি আমাকে মারধর করতো। তারপর ওনারা দেশের থেকে আসছে ঢাকা, ওনার ছেলে চাকরি করে এখানে আসছে। আসছে পরে না এই ঢাকা আইসা পরে আমাকে অনেক মারধর করতো। ওনারা কোথাও গেলে আমাকে ঘরের গেট তালা মেরে রেখে যেত, মানে এমন করতো। আর শুধু আমার খালি হুমকি দিত, বুঝছেন, আমার শুধু হুমকি দিত। আর ওনার ঘরে কোনো টাকা পয়সা কিছু চুরি হইলে না আমাকে খালি দোষারোপ করতো। হ্যাঁ, দোষারোপ করতো আর মারতো। আরেকবার তো মনে করেন আমার হাত কেটে দিতে ধরছিল ওনারা। তারপরে যে বাড়িওয়ালায় উনি আমাকে নিয়ে আসছে ওখান থেকে আইনি, মনে করেন ওনার ভাইয়ের বাসায় রাখছে কয়দিন, ওখান থেকে ওখানেও আমার উপরে মনে করেন নির্যাতন শুরু হয়েছে। বলছে মসজিদের টাকা সুদ চুরি হয়েছে, আমি বলে নিছি। তারপরের দিন এসে আন্টি গেছে পরে আমি আবার আন্টিকে বললাম যে আন্টি এমন আমার সাথে এমন করলো। তারপর আন্টি বললো আন্টি আর ওখানে রাখবেন আমাকে, এনে পরে ওনার মেয়ের বাসায় দিছে। ওনার মেয়ে মনে করেন আমার বোনের মতনই আমাকে দেখছে, মিথ্যা কথা বলবো না, উনি আমার বোনের মতনই দেখছে। ওনার মাই আমাকে বিয়ে সাজিয়ে, যে আন্টি ওই আন্টি আমাকে বিয়ে দিছে। তারপরে বিয়ে দিছে, আমার স্বামী কাজ করে, অটো গাড়ি চালায়, আমার একটা বাচ্চা হয়েছে। এখন আমি বিয়ের আগে সবকিছু বলছেন? আপনার জীবনটা কেমন ছিল, কিভাবে কি হয়েছে, কোথা থেকে কোথায় গেছেন, আপনার স্বামীকে সবকিছু বলেছেন? আপনার স্বামী জেনে শুনে বিয়ে করেছে? হ্যাঁ। তারপর আপনি খুঁজেছেন আপনার পরিবার বা কেউ? না। তারপর আমাকে একজনে বলল যে আপনাদের এখানে পাওয়া যায়। তারপর আমি যেখানে আসলাম, আমি চাই যে আমার বাবা মা। কে বলেছে আপনাকে আমাদের এখানে পাওয়া যায়? কেউ বলেছে? কে বলেছে? কিভাবে বলেছে? আপনি দেখেছেন ভিডিও? হ্যাঁ, আমি ভিডিও দেখেছি। তাহলে আপনি নিজেই জানেন। কি মনে আছে আপনার, একটু বলেন তো। কিছু মনে আছে? বাড়ির ঠিকানা কিছু মনে আছে? না, বাড়ির ঠিকানা আমার মনে নেই। আপনার বাবার নাম কি? বাবার নাম হচ্ছে জামাল হোসেন। মায়ের নাম? মায়ের নাম আক্তার বেগম। থানা তো মনে আছে? থানা কি? লক্ষ্মীপুর কি? নোয়াখালী লক্ষ্মীপুর। নোয়াখালী লক্ষ্মীপুর? হ্যাঁ, নোয়াখালী লক্ষ্মীপুর। নোয়াখালী নামে কোনো জেলা আছে নাকি? আমি তো বলতে পারি না। আপনি লিখে নিয়ে আসছেন? জানি। আমি চট্টগ্রামের হাটহাজারী থেকে হারিয়ে গিয়েছিলাম। আমার বয়স তখন আনুমানিক 7 থেকে 8 বছর। আমার বাবা ইটের ভাটায় কাজ করতেন। আমার পরিবারের অনেক অভাব ছিল, সেই জন্য আমি নিজ ইচ্ছায় বাসায় কাজে যাই। সে বাসায় আমাকে অনেক অত্যাচার করতো এবং আমি বাধ্য হয়ে বাসা থেকে না বলে চলে আসি। তখন আমি আমার বাসার ঠিকানা মনে রাখতে পারিনি। তখন থেকে আমি আর আমার বাবা মাকে খুঁজে পাইনি। এই হচ্ছে ওনার গল্প। লক্ষ্মীপুর, নোয়াখালী না? জি। বাবার নাম জামাল হোসেন, ওর নাম হচ্ছে মুন্নি আক্তার, আর মায়ের নাম হচ্ছে আক্তার বেগম। চট্টগ্রামের হাটহাজারী এরিয়া থেকে হারাইছে। আমার বাবা ইটের ভাটায় কাজ করতো। যেটা বলছেন। বাপ মার চেহারা মনে আছে আপনার? হ্যাঁ, মনে আছে। বাপ মাকে দেখলে আমি চিনবেন? হ্যাঁ। বাবা মায়ের কথা মনে পড়ে? এই যে বাড়ির থেকে বের হয়ে আসছিলেন, এটা কি ঠিক হয়েছে? আপনি তো নিজেই আসছেন। কতটা বছর চলে গেল না? শোনেন, যদিও এটা ওনার দোষ তো যাচাই করা যায় না, কারণ উনি অনেক অল্প ছিল বয়সে, বাবাকে হেল্প করতে চাইছে। সবাইকে একটা কথাই বলি, রিজিক, আপনি যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, যার যতটুকু রিজিক নিয়ে দুনিয়াতে এসছে আল্লাহ তাকে সেটা পৌঁছে দিবেন তার কাছে, এবং সেটা তিনি পাবেন। ঠিক আছে? আমাদেরকে সঠিক উপায়ে মেহনত করতে হবে। এই ছোট বাচ্চাকে অন্যের বাসায় কাজে দেওয়া এটা কোনো সঠিক উপায় না। একেবারেই যদি তেমন হলো যে বাবা বেঁচে নাই, মা বেঁচে নাই, কেউ নাই পরিবারে, কোনো জিম্মা নেওয়ার মতো কেউ নাই, তাহলেও একটা কথা থাকে যে ঠিক আছে, এতিমখানা আছে, অন্য কোথাও আছে, কোনো প্রতিষ্ঠান আছে, সেখানে দেন, বাসায় কাজের জন্য দিয়েন না। প্রথম কথা হচ্ছে এটা। আর অপরপক্ষকে যেটা বলতে চাই সেটা হলো যে আপনারা যদি কখনোই সিচুয়েশনালি কোনো বাচ্চাকে আপনার বাসায় রাখেন বা রাখার ইচ্ছা পোষণ করেন, তাহলে আপনি কিন্তু ওই বাচ্চাটার জিম্মাদার। আমরা আসলে নেগেটিভ কেসই পাই, আমরা জানি এরকম অসংখ্য পজিটিভ কেস নিশ্চয়ই বাংলাদেশে আছে, এবং সেগুলো হয়তোভাবে হাইলাইটেড হয় না। তো এই জিম্মাদারের প্রশ্নে আমার মনে হয় যে আপনার
অনেক বেশি মানবিক হওয়া উচিত সেই বাচ্চাটার প্রতি। যতটা মানবিক আপনি আপনার নিজের সন্তানের প্রতি হবেন, ঠিক ততটা মানবিক ওর প্রতিও হওয়া উচিত। কারণ ও কিন্তু সিচুয়েশনালি ওই অবস্থার শিকার। এমনও হতে পারতো যে আপনার বাচ্চার চাইতেও হয়তো ও আরও বেটার জায়গায় থাকতে পারতো, কিন্তু আল্লাহ যেহেতু আপনাকে ওর খেদমত করার সুযোগ দিয়েছে, সুতরাং ওর প্রতি আপনি একটু কাইন্ড হার্টেড হবেন, এটাই হচ্ছে বলার। দিন শেষে ওরা কিন্তু মানুষ হয়ে পৃথিবীতে এসছে, আপনার আমার মতোই মানুষ, বন্য প্রাণী না। সো এটা একটু মাথায় রাখতে হবে আর কি। সো আজকের মধ্যে এখানে শেষ করছি, হয়তো একটা ভালো সংবাদ নিয়ে ফিরবো ইনশাল্লাহ। আর কিছু বলবেন? আমার ছোট মেয়েটা কদিন পর আমাকে বলবে, আম্মু আমি নানু বাসায় যাবো, তখন আমি কি উত্তর দেব? আমি শুধু এতটুকু চাই যে আমার স্বামীও আমাকে শুধু ই করে, যারা আমাকে বিয়ে দিছে জানেন না, কোন ওনারা আমার খোঁজ খবর নেয় না। সবাই তার নিজ জীবন নিয়ে ব্যস্ত, বুঝতে পারছেন? কে কার খোঁজ খবর নেয় বলেন, এই হচ্ছে বিষয় আর কি। তাওয়াক্কাল তু আলাল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।